দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে। রাজধানীতে প্রায় ঘটছে অগ্নি দুর্ঘটনা, অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। চকবাজার থেকে বনানী দূরত্ব মাত্র কয়েক কিলোমিটারের, পার্থক্য শুধু একটি ঘিঞ্জি এলাকা আর আরেকটি আধুনিক ঢাকার মডেল। চকবাজারে ৭৪ জনের মর্মান্তিক মৃত্যুর পর মাত্র ৩৫ দিনের মধ্যেই ভয়াবহ আগুনে প্রাণ হারায় আরও ২৬ জন। আজ আমরা চোখ রেখেছি অগ্নি দুর্ঘটনার দিকে। কেন ঘটছে অগ্নিকাণ্ড? সুউচ্চ ভবনগুলোতে কি যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে? না থাকলে কেন নেই? আর এসব যাদের দেখার কথা, তারাই বা কী করছেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আজকের ২১-এর চোখে। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম, আর আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, গাফিলতি আর দুর্বল নজরদারির অভিযোগ বহুদিনের। ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপের আওতায় থাকা এলাকাগুলোতে আছে ২২ লাখ স্থাপনা। এর মধ্যে একতলা থেকে ৬তলা পর্যন্ত স্থাপনার সংখ্যা ২১,১২,০০০, আর ৭তলা থেকে শুরু করে ২৪-২৫ তলা পর্যন্ত ভবন রয়েছে আরও ৮৮,০০০। ১০তলা বা এর বেশি উচ্চতা সম্পন্ন বহুতল ভবন রয়েছে ২,৯০০-র বেশি। এসব ভবনের বেশিরভাগই অনুমোদিত নকশা মেনে হয়নি। ভবনগুলো নির্মাণের আগে সয়েল টেস্ট ও পাইলিং করা হয়েছে কিনা, ঠিকমতো রড সিমেন্ট ব্যবহার করা হয়েছে কিনা, ভবনের সেটব্যাক ঠিক আছে কিনা, সেসব বিষয়ে রাজুকের নজরদারি থাকার কথা। কিন্তু কতটুকু নজরদারি আছে সে প্রশ্ন থেকেই যায়। তবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ভবন ছিলগালা করা, মামলা দায়ের, ভবনের মান যাচাই, অনুমোদন বাতিল এবং উচ্ছেদ অভিযান পরিচালনা সহ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে রাজুক। গত ২৮ মার্চ রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩তলা ফারুক রূপায়ণ টাওয়ারে অগ্নিকাণ্ডের পর বেরিয়ে আসে অনিয়মের নানা চিত্র। ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয়েছে। ভবনটিতে একটিমাত্র প্রশস্ত সিঁড়ি, জরুরি নির্গমন পথ এবং পানি সরবরাহের ব্যবস্থা সহ অগ্নি নির্বাপনে ব্যবস্থা থাকার কথা। কিন্তু অগ্নিকাণ্ডের পরেই বেরিয়ে আসে অনিয়মের নানা চিত্র। শুধু এফআর টাওয়ারই নয়, রাজধানীর বেশিরভাগ ভবন মালিকই অনুমোদিত নকশা মানেননি। ঢাকা মহানগরের ভবন নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২ ধাপে জরিপ চালায়। প্রায় ৭,৫০০ ভবনের উপর চালানো জরিপে দেখা যায় প্রায় ৯০% স্থাপনাই ঝুঁকিপূর্ণ। ২০১৭ সালের জরিপে দেখা যায় ১২৭৫টি শপিং মলের মধ্যে মাত্র ৪৭টির অবস্থান সন্তোষজনক। ১,০৩৫টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ১৭টির অবস্থান সন্তোষজনক। ব্যাংক, হাসপাতাল ও হোটেলগুলোর বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। এরপর দ্বিতীয় ধাপে ২০১৭ সালের ডিসেম্বরের জরিপে উঠে আসে প্রায় ৪,০০০ প্রতিষ্ঠানের মধ্যে সন্তোষজনক অবস্থায় আছে মাত্র ৮৫টি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ জরিপেই বলে দিচ্ছে কতটা ঝুঁকির মধ্যে ঢাকার মানুষের বসবাস। দর্শক, ফায়ার সার্ভিসের জরিপই বলে দিচ্ছে ঢাকা বসবাসের জন্য কতটা অনিরাপদ। নজরদারির দায়িত্ব যাদের, তাদের গাফিলতির জন্য দিন দিন আরও অনিরাপদ হয়ে উঠছে রাজধানী। দর্শক, কয়েকদিন আগে আধুনিক ঢাকার এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে মারা গেল ২৬ জন। এর আশপাশের উঁচু ভবনগুলোর কি অবস্থা, চলুন দেখে আসি। রাজধানীর বনানী বাংলাদেশের অভিজাত এলাকাগুলোর মধ্যে অন্যতম। পুরান ঢাকার চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৩৫ দিনের মাথায় এফআর টাওয়ারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ও আতঙ্কে লাফিয়ে পড়ে ২৬ জন নির্মমভাবে প্রাণ হারান। চকবাজারের আগুনের পর নানা কারণ বেরিয়ে আসে। কেমিক্যাল গোডাউন, গিঞ্জি এলাকা হওয়ার কারণেই নিহতের সংখ্যা বাড়লেও বনানীতে এত প্রাণহানি রীতিমতো আতঙ্কের। এফআর টাওয়ারের পাশের ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ। ফারুক রূপায়ণ টাওয়ারের পাশে আছে অন্তত ১০টি সুউচ্চ ভবন, একটির সাথে অন্যটি একেবারে লাগোয়া। নাম না দেখলে ভবনগুলো আলাদা করার সুযোগ খুবই কম। ২ ভবনের পাশে কোনো জায়গায় রাখা হয়নি, মানা হয়নি বিল্ডিং কোড। নিজেদের ইচ্ছে মতো গায়ে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে বহুতল ভবনগুলো। সফুরা টাওয়ার,
আতাতুর্ক টাওয়ার, এফআর টাওয়ার, টাওয়ার হ্যামলম, হক্স প্লাজা, আহমেদ টাওয়ার সহ অনেক ভবন এভাবেই পাশাপাশি দাঁড়িয়ে। যারা এসব ভবনের নকশা অনুমোদন করেছেন তারা কিভাবে এবং কি দেখে করেছেন সে প্রশ্নটি এখন সবার সামনে চলে এসেছে। আতাতুর্ক টাওয়ার সুউচ্চ ভবনটিতে একটিমাত্র সিঁড়ি, অন্য একটি সিঁড়ি থাকলেও অত্যন্ত সরু, কোনো মতে একজন মানুষ উঠতে ও নামতে পারবেন না। সামনের রাস্তায় নামার জন্য কোনো সিঁড়ি নেই, আগুন নেভানোর নেই পর্যাপ্ত ব্যবস্থা। আহমেদ টাওয়ার বা ফারুক টাওয়ারের অবস্থাও একই, এখানেও নেই ওঠানামার পর্যাপ্ত সিঁড়ি, আগুন নেভানোর জন্য প্রস্তুত নয় বাণিজ্যিক এ ভবনগুলো। এত বড় বড় ভবনে কিভাবে একটিমাত্র সিঁড়ি থাকে সে প্রশ্নের আসলেই কি কোনো উত্তর আছে? এই বিল্ডিং থেকে উপর থেকে নামার জন্য সিঁড়ি কি একটাই? হ্যাঁ একটাই সিঁড়ি একবারে 22 তলা থেকে 23 তলা থেকে একটাই। বনানীর দুর্ঘটনা কবলিত এফআর টাওয়ারের পাশে 35 ও 37 নম্বর প্লটের ভবনটির নকশা জাল করে তৈরি করা হয়েছে। এই ভবনেও রয়েছে একটিমাত্র সিঁড়ি, জরুরি নির্গমনের কোনো ব্যবস্থাই নেই। বাইরে থেকে ভবনটিকে দেখে মনে হয় পরিত্যক্ত, ভবনের প্রতিটি দেয়ালেই এরকম ফাটল। নকশা অনুমোদন নিয়েও রয়েছে বড় ধরনের জালিয়াতি। অনুসন্ধানে দেখা যায় কামাল আতাতুর্ক এভিনিউয়ের জেনেটিক্স ডেভেলপমেন্ট ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রাজুকের তৎকালীন দায়িত্বরত কর্মকর্তা ও রাজুক কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি মিজানুর রহমান মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজুক কর্মকর্তাদের সই জালিয়াতি করে ভবনটির নকশা অনুমোদন দিয়েছিল বলে অভিযোগ আছে। আমার বলছে যে এটা ইঞ্জিনিয়ার সাইড আছে, তুমি এটার অথরিটি না। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, ওনারা আসলে উনি বক্তব্যটা নেই, সমস্যা নেই। পরবর্তীতে রাজুকের তদন্তেও এসব তথ্য বের হয়ে আসে। একই সাথে মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়, তবে সুপারিশটি শুধু কাগজে কলমেই রয়েছে। ভবনের নকশা জালিয়াতির বিষয়ে কথা বলতে মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন দিলে তিনি উত্তেজিত হয়ে যান। না আমরা কাজ করতেছি ভবন নিয়ে, ভবনের বিভিন্ন না আমি বুঝি। দর্শক, রাজধানীর বিভিন্ন স্থানের আরও কিছু ভবনের বাস্তব অবস্থা দেখব প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে একটি বিরতির পর। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে। বিরতির আগে যেমনটি বলছিলাম, রাজধানীর ভবনগুলোতে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। আশ্চর্যের বিষয় হলো যে নিয়ন্ত্রক সংস্থার এগুলো দেখার দায়িত্ব, সেই রাজুক ভবন ও শাখা অফিসগুলোতেও নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন ভবনের জরুরি নির্গমনের কি অবস্থা তা সরজমিনে দেখব। লাখ লাখ ভবনের মধ্যে 2-4টি ছাড়া বাকিগুলোর অবস্থা একেবারেই করুণ। রাজধানীর মহাখালী রাস্তার পশ্চিম পাশের ভবনগুলোর অবস্থা যে বেহাল তা তো দেখেই বোঝা যায়। প্রতিটি ভবন গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, 2 ভবনের মধ্যে 1 ইঞ্চিও ফাঁকা নেই। মহাখালী থেকে প্রায় বনানী পর্যন্ত ভবনগুলো একটার সাথে অন্যটা মিশে গেছে, দূর থেকে মনে হয় পুরোটাই একটি ভবন। মহাখালীর নাসা বিল্ডিং প্রায় 5 বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভবনের বিভিন্ন অংশে ফাটল, এখানে এখনো বহু মানুষের বসবাস। ভবনে নেই কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা, অবৈধভাবে প্লাস্টিকের পাইপ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছে, নেই বৈধ পানি ও বিদ্যুতের লাইন। ভবনটি যে ঝুঁকিপূর্ণ তা বলা কি কোনো দরকার আছে? আমরা থাকি হলো 7 নম্বর ফ্লোরে, ভাড়া অ্যাডভান্স এক মাসের নেওয়া আছে, কোনো প্রবলেম নাই। আজকে 4 দিন যাবতীয় খালি করতেছি, পানি দিতেছি করতেছি। 7 তলা করাইল বস্তিতে যারা থাকে করে ওই বিল্ডিংয়ের পরিবেশ আছে, এই বিল্ডিংয়ের পরিবেশ নাই। ভবনের নিচে অবৈধভাবে ভাড়া দেওয়া হয়েছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। এখানে রয়েছে লেদ মেশিন, যে কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ওই রানা প্লাজার 10-এর পরে একটা অভিযানের মতো হইলো, তখন কিন্তু প্রত্যেকটা গার্মেন্টসকে যখন চাপ দিল যে আপনাদের জায়গার অবস্থান ঠিক করেন, তখন বুয়েট থেকে বা কোথেকে আইসা চেক আপ করছে, চেক আপ করে বললো যে এটা চলাচলে বা এটা ব্যবহার উপযোগী না। একবার আগুন লাগছিল 3 তলায় একটা পরিবার, ওই ফ্রিজ থেকে আগুন লাগছিল, মোটামুটি জ্বলে ওইখান থেকে আর বাইর করার মতো কিছুই পায় নাই, সব জ্বলে শেষ হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস বা আমাদের এলাকার সবাই সহযোগিতায় আগুন নিরাপত্তা নিবেদন হয়েছে, কিন্তু ওই ঘর থেকে যে একটা কিছু বাইর করবে ওই সুযোগ আর পায়নি। এরই মধ্যে কয়েকবার আগুনও লেগেছে ভবনটিতে, তারপরও বিকার নেই মালিক পক্ষের।
এই পর্যন্ত বাইদিন এই বিল্ডিংয়ে 4-5 বার আগুন লাগছে, 5-7 বারই লাগছে, মোটামুটি আবার নিয়ন্ত্রণও আইছে। এর মধ্যে তেমন একটা ইনজুরিও হয় নাই, হয়েছে হালকা পাতলা আর কি ভাইজান। গার্মেন্টসও ছিল এখানে, না ব্যবস্থা করতেছি ভাইজান, অলরেডি আমি এটার ব্যবস্থা নিতেছি ভাইজান। আমি অলরেডি পাইপ টাইপ সব কিনে নিয়ে আইছি ভাইজান। পাশের 12তলা জেবা টাওয়ারে আগুন নেভানোর নেই পর্যাপ্ত ব্যবস্থা। এখানে জরুরি নির্গমনের জন্য এই একটিমাত্রই সিঁড়ি, এর অবস্থা এরকম বেহাল। 20 বছর আগে কিভাবে পাশ হয়েছে প্ল্যান, ওটা তো আমি সম্পৃক্ত ছিলাম না। আমি হাফ ওয়েতে এনে অকুপাই করেছি, আমি যতটা সম্ভব আপনার সিভিল ওয়েতে আমরা করেছি। এর পাশের এই ভবনটির অবস্থাও একই রকম, নেই পর্যাপ্ত সিঁড়ি। এখানে যারা বাস করেন তারাই জানালেন অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই ভবনটিতে। 5 তলা আগুন ধরে কেউ এইখান থেকে নামিয়ে যেতে পারবে না সরাসরি। অনেক গেট লক করা থাকলে তো সমস্যায় নামা হয়। ডিস্ট্রিবিউশন আছে না, কোনো ফ্লোরে নাই। না সিঁড়ি দুইটা, একটা তো তালা মারা থাকে, একটা যে মেন সিঁড়ি এটা, আর পানির ট্যাঙ্কি কদিন পর পর এটা পানি, ছোট ট্যাঙ্কি, পানিতে ভালাইবো ওই পানিও লাগে উপরে। না না, ওগুলো কোনো কিছু নাই, পুরো বিল্ডিং এ দেখতে পারেন কোনো কিছু নাই এখানে। রাজুক অনুমোদিত বহুতল ভবনের বেশিরভাগ কোনো না কোনোভাবে নকশায় পরিবর্তন এনেছে। একভাবে নকশা অনুমোদন দেয়া হলেও অন্যভাবে তৈরি করা হয়েছে। রাজুকের উত্তরা অফিসের কর্মকর্তা আশরাফ প্রায় 5 বছর ধরে একই চেয়ারে আছেন। এ সময় উত্তরায় যারা ভবনের নকশার জন্য গিয়েছেন তারাই পড়েছেন বিপাকে। মোটা অঙ্কের টাকা ছাড়া একটি নকশারও অনুমোদন মেলেনি। এসব অভিযোগের বিষয়ে জানতে তার কক্ষে 21-এর টিম। তার সামনেই একজন অভিযোগ করেন আমাদের কাছে 1.5 লাখ টাকা দিয়েও নকশার অনুমোদন পাননি। এই মুরব্বী কত 4 লাখ দিছে? না না, 1.5 লাখ। 1.5 লাখ একটা প্ল্যানে দৌড়াদৌড়ি করলে 20-25 হাজার 1 লাখ সার্ভেয়ার সহ লাগে। কত টাকা দিয়েছেন? ওকে 1.5 লাখ টাকা দিয়েছি। 1.5 লাখ টাকা কেন দিয়েছিলেন? ওর সব কাজ কমপ্লিট করে দিবে, আমাদের মানে ঘোরাঘুরি করতে হবে না, এই জন্য ফাইল পাস করাই দেবে। তবে অতি চালাক এ কর্মকর্তা কিছুক্ষণ আগে অন্যান্যদের সাথে ঘোষ গল্প করলেও আমাদের দেখেই অসুস্থ হয়ে পড়লেন। চেয়ার ছেড়ে সোফায় গিয়ে রীতিমতো এভাবেই শুয়ে পড়লেন। টপ টু বটম সবাই পয়সা খায়, রাজু কে না খায়? যত ক্যামেরা আসে ক্যামেরা থেকে শুয়ে পড়ে। না, কোনো ফাইলের রেকর্ড নাই, জিম্মি ওনার কাছে আমরা উত্তরাবাসী জিম্মি। রাজধানীর ভবনগুলোর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। রাজুকের উত্তরা অফিসেই নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। পুরো অফিস খুঁজেই পাওয়া গেল একটি ফায়ার ডিস্টিংগুইশ, কিন্তু এর মেয়াদ শেষ হয়েছে 7 বছর আগে। আগুন নেবানোর যথাযথ ব্যবস্থা নেই রাজুকের প্রধান অফিসেও। এখানেও নেই জরুরি বহির্গমন পথ। বাথরুম ছাড়া কোনো ফ্লোরেই পানির লাইন নেই। কিন্তু কেন? প্রতিটা ফ্লোরে পানির যে ব্যবস্থা, না, পানির ব্যবস্থা নেই এখানে। আর একটা ইমার্জেন্সি এক্সিট আছে কোনটা? এই বিল্ডিংও নাই, একটা নেই। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে আরও একটি বিরতিতে, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে। রাজধানীতে ইমারত নির্মাণ বিধিমালা মানেননি বেশিরভাগ ভবন মালিক। ঢাকায় কি পরিমাণ ভবন বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে তার পরিসংখ্যান নেই রাজুকের কাছেই। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি, অনিয়ম, অদক্ষতার কারণে কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারে না রাজুক। বনানীর দুর্ঘটনার পর নড়ে চড়ে বসার চেষ্টা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। 24টি টিম করে ঢাকার বিভিন্ন এলাকার ভবনগুলোর তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মকর্তারা। তবে সেটি কতটুকু সফলতা নিয়ে আসবে এ নিয়ে নানা মহলে আছে সংশয়। রাজধানীর মাত্র 3 থেকে 4% ভবনের অগ্নি নির্বাপনের সক্ষমতা রয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানাই ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটিং ক্যাপাবিলিটি থাকতে হবে 30 মিনিট, মানে তার পানি থাকতে হবে, তার লোক ফায়ার ফাইটিং করবে, তার রাইজার থাকতে হবে। আমার মনে হয় যে এই বিল্ডিংগুলোর ডিজাইন এবং ড্রয়িং কেন হলো, কেন কিভাবে অ্যাপ্রুভ হলো, এটা যারা রাইট অথরিটি আছে তাদের কাছে জিজ্ঞেস করলেও হয়তো পাবেন। বনানী সহ রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে বেশি হতাহতের কারণও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বলেন সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া হতাহতের পরিমাণ কমানো সম্ভব নয়। আগুনটা আমরা যে পেরেছি 3 ফ্লোরে ফুললি ডেভেলপড স্টেজে, এই অবস্থাতে যে বাজি রেখে আমরা ফায়ার ফাইটিং করেছি
অনেকগুলো প্রতিকূলতা ছিল। নাম্বার ওয়ান, আমি যে স্টেশন বা বিভিন্ন স্টেশন থেকে জেনেছি, ওই দিনে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম ছিল। পানির স্বল্পতা ছিল এখানে, শুধু আমি সক্ষম থাকলে পরে হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আইন মেনে কতটি ভবন তৈরি হয়েছে সেই তালিকা তৈরি করা সহজ। নিয়ম ভাঙার ক্ষেত্রে ব্যক্তি মালিকানার ভবন মালিক তো রয়েছেনই, বাদ যাননি রাজুক নিজেও। শুধুমাত্র বনানী গুলশান এলাকাতেই যে কটা বহুতল ভবন আছে তার ৮০%তে আপনি অগ্নিকালীন সময় নির্গমন এবং অগ্নি নিরাপত্তায় নির্বাপনের ব্যবস্থা পাবেন না। নতুন ভবনগুলো ২০০৮ সালের পরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো অকুপেন্সি সার্টিফিকেটের যে প্রবর্তন করা হয়েছিল, যদি শুধুমাত্র সেই ক্লজটা রাজুক মানত এবং সেই অনুযায়ী রাজুক বাধ্য করতে পারত অন্যান্য সেবা সংস্থাকে, তাহলে আজকে ৪০,০০০ যে অনুমোদন দিয়েছে ভবন, তার প্রত্যেকটি কমপ্লায়েন্ট ভবন হতো, কমপ্লায়েন্স অনুযায়ী ভবন হতো। স্বভাবতই একটা প্রবণতা হচ্ছে যে ডিজাইনে যাই থাক না কেন, আমি যখন তৈরি করবো তখন আমি ফাঁকি দিব। এবং সেটাই আমি বলছিলাম যে আমাদের 90% বিল্ডিংয়েরই পুরনো বিল্ডিং যেগুলো হাই রাইজ বিল্ডিং, সেগুলোর হচ্ছে ভায়োলেশন আছে। সেটারই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এফআর টাওয়ার। রাজুক কর্মকর্তাদের তথ্য অনুসন্ধানের সমালোচনা করে তারা বলেন, এত বছরে রাজুক কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করতে না পারলেও তাদের দ্বারা তথ্য উদ্ঘাটন সম্ভব নয়। ৪০,০০০ যখন মাত্র ১৬৫টার অনুমোদন দেয়, তার মানে রাজুক এটি না হলেও চলে এরকম একটা অলিখিত ঘোষণা করেই ফেলেছে। আজকে দেখেন সারা ঢাকা শহর জুড়ে তারা কে ব্যত্যয় করেছে দেখতে গিয়েছে, যে আসামি তাকেই দিলেন দায়। ৮টা জন যে রাজুকরা আছে নতুন গোলার জন্য, তারা যেটা করবে প্রত্যেক জনের জন্য অ্যাটলিস্ট 4টা করে ফার্মকে নিয়োগ করে দিবে, ডিজাইনও করবে তারা, ফিল্ডে যখন বিল্ডিংটা তৈরি হবে সেটাও ইমপ্লিমেন্ট করবে। এইটা কিন্তু গলদ হয়নি। আগুনের চেয়েও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে যদি একটু বেশি মাত্রার ভূমিকম্প হয়। যদি ভূমিকম্প হয়, ভবন যখন ভেঙে পড়বে, হেলে পড়বে বা কোনো জায়গায় ফাটল ধরবে, তখন গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন অসংযোজিত হয়ে যাবে, ভেঙে যাবে, ফেটে যাবে, গ্যাস বেরোবে আর বিদ্যুতের স্পার্ক হবে। আপনি ধরেই নিতে পারেন ব্যাপক একটি বিস্ফোরণের মতো করে একের পর এক ভবন ফুটতে থাকবে। ঢাকাতে প্রায় রাফলি 25% মতো বিল্ডিং মে কলাপস এবং 2 থেকে 3 লাখ লোক হতাহত হবে। বিভিন্ন অভিযোগ, অনিয়ম সহ নানা অসঙ্গতির বিষয়ে জানতে কয়েকদিন ঘুরেও রাজুক চেয়ারম্যান আব্দুর রহমানের সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি অফিসে থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এখন দিতে পারবে না সেটা। তবে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 2007 সালে একটা রিপোর্ট এসেছিল যে এই 18 তলার উপরেরটা সম্পূর্ণরূপে অবৈধ। সেই রিপোর্ট আসার পরেও কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না? রাজুকের কর্মকর্তাদের দৃষ্টিতে কেন এই ঘটনা আসলো না? এক রাতের ভিতরে 5 তলা বিল্ডিং গড়তে হয়নি। শুধু নির্মাতা অপরাধী না, অপরাধী যাদের উপর দায়িত্ব ছিল কাজ করেন নাই, আমার দৃষ্টিতে তারা অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। ফারুক রূপায়ণ টাওয়ার সহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। অতীতের কথা নিয়ে আমি কথা বলতে পারবো না। আমি দায়িত্ব গ্রহণ করার পরে আমরা টিম ওয়ার্ক করছি, বন্ধাত্ব ঘুচিয়ে যাবে, সনাতনী পদ্ধতি থাকবে না, মানুষ অনলাইনে সার্ভিস নিতে পারবেন, অনস্টপ সার্ভিস হবে, দুর্নীতি অনিয়মের অভিযোগ আর আপনারা আশা করি অদূর ভবিষ্যতে আর শুনবেন। নগরবাসীও চাই দ্রুত কার্যকর পদক্ষেপ। দর্শক, ইমারত নির্মাণ বিধিমালা না মানা এবং আইন অনুযায়ী বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে বিদ্যমান আইনে কি শাস্তির বিধান রয়েছে চলুন দেখে নিই। আমাদের দেশে যত হাইরাইজ বিল্ডিং হয়, সব হাইরাইজ বিল্ডিং করার সময় আমাদেরকে মাদার ল যেটা ফলো করতে হয় সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 এবং সেখানে সেকশন 18 স্পেসিফিকলি অনেকগুলি বিধিমালা করার জন্য বলা হয়েছে এবং অনেকগুলি বিধিমালা হয়েছে, যেমন ইমারত নির্মাণ বিধিমালা 1996, ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2008। এইটার মাধ্যমে দেখা যায় যে আমার বিল্ডিংয়ের ভিতরে এবং বাহিরে কতটুকু জায়গা ছাড়তে হবে এবং কিভাবে করতে হবে সমস্ত কিছু ইন ডিটেলস এখানে বলা আছে। যদি কেউ এগুলি ভায়োলেট করে সেটার জন্য সেকশন 3 খ এবং সেকশন 5-এ স্পেসিফিকলি 7 দিনের জন্য নোটিশ দিয়ে সেটাকে ভাঙার জন্য বলা হয়েছে। যদি না ভাঙা হয় তাহলে অথরিটি সেকশন 6 এবং সেকশন 7-এর মাধ্যমে অথরিটি নিজে ভাঙতে পারে বা কাউকে দিয়ে ভাঙাতে পারে, প্লাস এটার খরচপাতি দিতে হবে সেই মালিককে নিজেকে। এবং সেকশন 12-এ স্পেসিফিকলি বলে দিয়েছে যে তার ইমপ্রিজনমেন্ট পানিশমেন্ট হবে 7 বছর। আর ফায়ার সার্ভিসের যেটা, যে কোনো আপনি হাইরাইজ বিল্ডিং করতে হলে ফায়ার সার্ভিসের ডিজি থেকে একটা এনওসি নিতে হয় নকশা অ্যাপ্রুভালের আগে রাজুকের, এবং সেই এনওসি আপনাকে সেকশন 7 ফায়ার প্রিভেনশন অ্যাক্ট 2003 আন্ডারে নিতে হয় এবং সেকশন রুল 19
ফায়ার প্রিভেনশন রুলস 2014-এর এখানে স্পেসিফিকলি বলে দিয়েছে কি কি পেপারসগুলি আপনাকে জমা দিতে হবে। এরপরে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয় যখন বাড়িটা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়ার পরে ওখানে দেখে মেইনলি যে আপনার কি কি যেভাবে প্ল্যান লেআউট দিয়েছিলেন বা সাইট প্ল্যান দিয়েছিলেন এইভাবে সেইভাবে করা হয়েছে কিনা, এবং যন্ত্রপাতি অগ্নি নির্বাপনের যে যন্ত্রপাতিগুলি সেগুলি ঠিকভাবে আছে কিনা, পিছনে লিফট ঠিক আছে কিনা, এবং পিছনে আলাদা সিঁড়ি যেভাবে রাখা উচিত সেভাবে আছে কিনা, এগুলি দেখেই অকুপেন্সি সার্টিফিকেটটা দেওয়া হয়। অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার পরে আপনাকে যদি ডিজি মহোদয় কোনো ধরনের ভায়োলেশন দেখা হয় বা পাওয়া যায় তাহলেই আপনার অ্যাগেনস্টে মামলা করবে, এবং এটার পানিশমেন্টটা সেকশন 20-তে বলা আছে যে মিনিমাম 1 ইয়ার অথবা ফাইনটা অ্যাজ ইউজুয়াল যা হতে পারে। সবাইকেই সম্মিলিতভাবে এটা কাজ করলেই এই ধরনের দুর্ঘটনা আমাদের ভবিষ্যতে আর হবে না, তো এটা এড়ানো যাবে। দর্শক, আমরা কোনো আগুনের গোলার মধ্যে থাকতে চাই না। সবাই নিয়ম মানলে, একটু সচেতন হলেই অগ্নি দুর্ঘটনা রোধ সম্ভব। তবে এক্ষেত্রে রাজুককেও দুর্নীতি, অনিয়মের ঊর্ধ্বে উঠতে হবে। আমরা আশা করব সবাই সচেতন হবেন। বাণিজ্যিক সহ সব ভবনেই থাকবে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে রাজুক, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করবে বলেই আশা করে সাধারণ মানুষ। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান। তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com। এই ঠিকানায় কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।